মাটি বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা দে না তোরা দে না সে মাটি রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে সে আলো ছেড়ে সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না
এই খোদা, আজ নিশিতে কি স্বপ্নে দেখেছি, কে যেন আমাকে হাত ছাড়িয়ে রাখছে। ওরে নবাব, তুই তুই শিরকি স্বর্গধামে চলে আয়। আবার আবার মনে হচ্ছে মৃত্যু মৃত্যু আমার অতি নিকটবর্তী। আমি আমি যে এখন কি করব? আবার আবার একমাত্র নয়নের মণি অবুঝ শিশু কামাল, তাকে আর আমার এই রূপনগরের সিংহাসন তারা। ও খোদা, তুমি বলে দাও, এই সিংহাসন আমি কার হাতে অর্পণ করবো? খোদা, এই কে আছিস? আমরা হাজির যাব না, আদেশ করুন। যাও প্রহরী, বেগম হোসনা বানুকে শিশু কামালকে রাজ দরবারে পাঠিয়ে দাও। বেশ, তাই যাচ্ছি, যাব না। না, যাব না। আপনি অমন করছেন কেন? যাব না। আপনার কি হয়েছে? বেগম, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আজ নিশিতে আমি একই স্বপ্নে দেখেছি, কে যেন আমাকে হাত ছাড়িয়ে রাখছে। ওরে ওরে নবাব, তুই চলে আয়, স্বর্গধামে স্বর্গধামে চলে আয়। যাব না। এ আপনি কি বলছেন? বেগম, আপনি ছাড়া আমি কেমন করে থাকবো বলুন? যাব না, কেমন করে থাকবো? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কি জন্য আদেশ করেছেন মহারাজ? উজির সাহেব, মহারাজ, আমি আজ নিশিতে স্বপ্নে দেখেছি, কে যেন আমাকে হাত ছাড়িয়ে রাখছে। আমাকে বলছে, ওরে নবাব, তুই শিরকি স্বর্গধামে চলে আয়। আমার মনে হয় আমি আর বাঁচবো না। উজির কি বলছেন মহারাজ? যাব না। এ আপনি কি বলছেন? যাব না। আপনি চলে গেলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? যাব না। আমাকে আমাকে যে যেতেই হবে বেগম। এ হচ্ছে আল্লাহর বিধান। শোনো বেগম, শোনো বেগম, আমার একমাত্র শিশু সন্তান পিতা, পুত্র কামালকে আমি আমি আমার এই সিংহাসন রেখে গেলাম তোমার হাতে। আমার এই রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাগণ যেন সুখে শান্তিতে থাকে, এই চিন্তা আমি করি। আমি তোমাদের উপর নির্ধারণ করে দিয়ে গেলাম, তোমরা দেখে রেখো, তোমরা দেখে যাব না। পিতা, আপনি কি বলছেন পিতা? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না পিতা। যাব না। আপনি আপনি বলে দিন, এই অল্প বয়সী আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে এই সিংহাসন কে পরিচালনা করবে? যাব না। বেগম, কেঁদো না বেগম। এ দুনিয়া থেকে একদিন সবাইকেই চির বিদায় নিতে হয়, কিন্তু আমি যে ভাবতেও পারিনি যাব না। এই অল্প বয়সে যে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বেগম, পিতা, পিতা গো, আমাকে একা ফেলে চলে যাবেন? কাঁদিস নে বাবা কামাল, কিন্তু আমার মনে একটি দুঃখ রইল, আমি আমি পারলাম না তোকে নিয়ে যেতে। যাব না, যাব না। এসো এসো কামাল, বসো বসো এ সিংহাসনে, ধারণ করো আমার রাজ মুকুট। আমি দেখে যেতে চাই আমার পুত্র সিংহাসনে বাড়ি মারিয়েছে। পিতা,
পিতা গো, কামাল, জাহাপনা, আপনি কি বলছেন মহাপনা? বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা। সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে রইল আমার শেষ একটি অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি তাহলে আমাকেও ক্ষমা করে দেবেন। ও যাবো না, যাবো না, যাবো না। পিতা, পিতা গো, যাবো না। বেগম, কেদুরা যাবো না। বেগম, আমার সময় গড়িয়ে এসেছে, আমাকে তোমরা শেষ বিদায় দিয়ে দাও। আমি যাবো না, যাবো না। আমি শেষবারের মতো বলছি, আমার স্মৃতিকে তুমি তোমরা ধরে রেখো। যাবো না, যাবো না। চলুন, যাবো না, যাবো না। আপনি আসবে সমান করবি নবাবে বার যাবে সোনা, আসবে সমান করবে যাবো না। কি বলছো কথা বলো? যাবো না। যাবে চলে না, না, যাবো না। শীতে জীবে মরা শীতে দেখ না নবাব চিন্তা করে না। আসবে সমান করবে নবাবে যাবে চলে আসবে সমান করবি ঠিক বলেছো পাগল। এই পৃথিবীতে যার সময় শেষ হয়ে যায় সে কিছুতেই এই পৃথিবীতে থাকতে পারে না। যাব না। সত্যি কথাটাই বলেছে পাগল, সত্যি কথাটাই বলেছে। আসলেই যে আমার সময় ফুরিয়ে গেছে বেগম। যাবো না, আমি যার বুধ এই পৃথিবীতে বাঁচতে পারবো না, না। যাবো না। আমার সময় শেষ হয়ে এসেছে। আমায় তোমরা বিদায় দাও, বিদায় দাও। যাবো না, যাবো না। আরে ও দারু, দিহি দিহি যেন আসবে
আমি যে মানিক তোকে সারা প্রাসাদে খুঁজে বেড়াচ্ছি, তুই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস। কেন কাঁদছিস মানিক? এই এই পৃথিবীতে কেউ কখনো চিরকাল বেঁচে থাকে না। তাই তো তোর পিতা তোকে ছেড়ে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তোর পিতা চলে গেছে, কিন্তু তোর অভাগী মা তো রয়েছে। আমি তোকে মানুষের মতো মানুষ করব বাবা। আমি খিদা পেয়েছে আমি, চলো আমি চল বাবা, তোকে খেতে দেবো। শিশু কামালকে করবো হত্যা, বেগম সাহেবাকে করবো হত্যা, তারপর হবে না জাফর আলী কা। কে হয়েছে ওজির সাহেব? পালিয়ে গেছে বলে। কে পালিয়ে গেছে? শিশু কামাল ও ইব্রাহিম পালিয়ে গেছে। আর শত শত পাহাড়ও থাকতো, সেই শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কেমন ভাবে পালিয়ে গেছে? আমিও বুঝতে পারছি না জাফর আলী কা। যেভাবে হোক ছলে বলে কৌশলে তাদেরকে ধরে এনে হত্যা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার এই বুকে শান্তি নাই জাফর আলী কা। ঠিক আছে ওজির সাহেব, আমি এই মুহূর্তে আমি চলে যাব শহর মন্ডল জঙ্গল যেখানে আছে সেই শয়তান মনোসপ্ত ইব্রাহিমকে ধরে এনে আপনার নির্মলভাবে করবো হত্যা। ওজির সাহেব, বেগম সাহেবাকে করবো হত্যা। এইভাবে হত্যা করলে রাজ্যে একটা গরিগুল্য সৃষ্টি হয়ে যেতে পারে। না না না, কখনো হতে পারে উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমার কাজে বাধা দিতে। বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনার কতটুকু স্মরণ করিতে। ভুলে গেছেন সে অতীতের কথা। মনে করে দেবো একদিন আপনার পুত্র পরিবার খেতে পারছে না, উদার জ্বালা ঝটপট করে গেছে, আর আপনি রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছিলেন দুমুঠোর অন্নর জন্য। সেদিন নবাব আপনাকে রাস্তা থেকে করে ধান দিয়েছিলেন। নবাব বলে আজ নবাবের মিত্র না হতে হচ্ছে যাচ্ছেন তার তিনি পুত্র হত্যা করতে। না না না, আমি ইব্রাহিম বেদল গোলাপ। তুমি যদি বাঁচতে চাও এই মুহূর্তে তুমি স্থান ত্যাগ করো, না হলে মির্জা জাফর আলী খান তলোয়ারের হাত থেকে তুমি বেঁচতে পারবে না। তাই আমি চলে যাচ্ছি, তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, এই রাজপ্রাসাদে আপনাদের কেউ প্রতিবাদ করা না থাকলেও আমি ইব্রাহিম চুপ করে বসে থাকবো না। জীবন দিয়ে হয় রাস্তা দখল করবো। আসি আবার দেখা। তুমিও সেই দিনের অপেক্ষা গিয়ে বসে থাকো। জাফর আলী খান, বলুন ওজির সাহেব। জাফর আলী খান, বলুন আমার কি করতে হবে? এখন চলো আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। ঠিক আছে ওজির সাহেব, চলুন। আমার জাহাপনা আমাকে এই সিংহাসনের ভার দিয়ে চলে গেছে। জানি না কেমন করি একা একা এই সিংহাসনের ভার আমি গ্রহণ করব। আমি বাবা, সর্বনাশ 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 হয়ে গেছে বেগম সাহেব। কি হয়েছে? শিগগিরই শিশু কামালকে এই মুহূর্তে পালিয়ে যান, ওরা এসে পড়বে। কে এসে পড়বে? কেন, কি হয়েছে বলো ইব্রাহিম? উজির এবং সেনাপতি জাফর আলীকে আপনাদেরকে হত্যা করবে। আমাদেরকে হত্যা করে ওদের কি লাভ? হত্যা করে তাদের লাভ আছে তা আপনি বুঝতে পারবেন না বেগম সাহেব। জাফর আলীকে হবে প্রধানে উজির, আর শিগগিরই জাফর আলীকে হবে প্রধানে উজির, উজির আলম হবে উসমান। ইব্রাহিম, তুমি কি মনে করেছো ওই শত্রুদের ভয়ে আমার স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি চোরের মতো পালিয়ে যাব? না, মরতে যদি হয় আমার স্বামীর সিংহাসনের মাঝখানে মরবো, তবু সিংহাসন ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে কি আপনি যাবেন না? না। তাহলে কি আপনি নবাবের সব সম্পর্ক আপনি নষ্ট করে দিতে চান? না না না, আমি তা হতে দেব না। কামালকে বাঁচতে হবে, এই জালিম শয়তানের বিরুদ্ধে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে তাদের বিষ দাঁত। এসব এসব ভাই কামাল, তুমি এই মুহূর্তে চলে আসো, আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। নিয়ে যেও না, নিয়ে যেও না।
ওগো খোদা মেহেরবান, আমার কামালকে যেমন করে হোক ফেরাতে হবে। জাফর আলী খাঁ আদেশ করেন সাহেব। হবে না আমাদের স্বপ্ন কোনোদিন বাস্তবিত হবে না জাফর আলী খাঁ। কেন বাস্তবিত পরিণত হবে না? শিশু কামাল ইব্রাহিম পালিয়ে গেছে, তার জন্য কোনোদিন আমাদের স্বপ্ন পরিবর্তিত হবে না। আর সহ্য হলাম, আমি যে ভাবতে পারছি না। সে আমার মনসপ্ত ইব্রাহিম আমার চিরসত্য শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে, আর আমরা বসে বসে তামাশা দেখেছি। তাই করেছি জাফর আলী খাঁ। ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। শিশু কামালকে হত্যা করার আগে ওই জাফরকে বন্দী করার দরকার ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন। এই বেঈমান দুটোকে ধরে নে, যে কানে আমি পাবো সে কান থেকে আপনার সামনে আমি এই মনসপ্ত ইব্রাহিমকে জীবনের মতন শিক্ষা দিয়ে দেব। চলো চলো জির সাহেব, চলো জাফর আলী খাঁ। ব্রাহ্মণ সেনাপতি, নইলে শনির দশা হবে তো। এখনো সময় আছে, সেই পথ ত্যাগ কর। নইলে খিদার জ্বালায় একটু ছটফট করে তোর প্রাণটা চলে যাবে। চলে যা পাগল, চলে যা। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি যা মনস্থ করেছি তাই স্বপ্ন পরিত্যাগ করতে হবে। চলো জাফর আলী খাঁ, হাই খোদা, আমাকে এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই আমার। একা এক গড়ে জীবন আমি কেমন করে কাটাবো? তুমি আমাকে পথ খুলে দাও খোদা, পথ খুলে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি তুমি বাড়ি আছো? কে আমাকে ডাকছে? আমি ইব্রাহিম। আমি ইব্রাহিম। এই নিশি রাত্রে আমাকে কেন ডাকছেন? আমি এসেছি আমি তোমাকে একটি ছেলে দান করতে। এই ছেলে তুমি তোমার ছেলে বলে পরিচয় দিবে, আর তুমি তাকে স্কুলে পড়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে গড়ে তুমি তুলবে, আর ওর পরিচয় তোমার ছেলে বলে তুমি পরিচয় দিবে। এই ছেলে তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন, এই যে আমার পরম সৌভাগ্য। ভাই, ওর পরিচয় তুমি গোপন রাখবে, আর এই ছেলেকে
তোমার সন্তান বলে তুমি পরিচয় দেবে। তার নাম হলো কাজল। কাজল? হ্যাঁ কাজল। ভাইয়া আজ তুমিও আমাকে ছেড়ে চলে যাবে? নারী দুঃখ করো না ভাই, আমি মাঝে মাঝে এসে তোমার সাথে আমি সাক্ষাৎ করব ও তোমাকে আমি মজা দিয়ে দেওয়া যাবো। এসো বাবা, আমার কুলে এসো। আমি একেবারে আসতে। না ভাইয়া, আমি তোমাকে যেতে দেব না। আরে পাগল, তুই আমার সাথে আয়। ওই যে দেখ একটি ডালে কতগুলো পাখি কি ঝিলমিল করছে। ও পাখি দেখ, ওই যে দেখ। ওরে হতো বাগা, ওরে অবুঝ, আজ থেকে যে তুই আমার কাছে থাকবি রে বাপধন। এই সংসারে আমার কেউ নেই, তুই যে হচ্ছিস আমার একমাত্র অবলম্বন। তোর এই কমল মুখখানার দিকে চায়ে আমার এই বাকি জীবনটা কাটিয়ে দেব। তুই হলে আজ থেকে আমার সন্তান, আর আমি হলাম তোর বাবা। তুই আমাকে একবার বাবা বলে ডাক শোনা। বাবা, সত্যি তুমি আমার বাবা? একবার বল বাবা বলে। বাবা, বাবা। আমার বুকটা যেন একেবারে শান্ত হয়ে গেল রে। চল বাবা, তোর মুখটা যে একেবারে শুকিয়ে গেছে, তোকে আমার এই কুটিরে নিয়ে কিছু খেতে দিব। চল বাবা। লিখা জবর লিখা, কিসে যে কি হয়ে গেল জবর লিখা তা আমি বুঝতে পারছি না। এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না ওজির সাহেব, যে করে হোক এই শয়তান দুটোকে আমি হত্যা করব। না, তা কোনোদিন পারবে না। যে চলে গেছে তাকে আর তোমরা কোনোদিন খুঁজে পাবে না। তাহলে আপনি কি বলতে চান বেগম সাহেবা? আমি বলতে নয়, আমি এসেছি আপনাদের কাজের প্রতিবাদ করতে। তার অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও কেউ তাকে মারতে পারবে না। আপনি শিশুকে আমার হত্যা করার ষড়যন্ত্র নিশ্চয় করেছেন। বেগম সাহেবা, চোখ সামলে কথা বলো। যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে আমার কামালকে চিরদিনের মতো হারাতে হতো। বেগম সাহেবা, চুপ করো বেঈমান। তোমাদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি, তাই তো ভাবছি তোমাদেরকে আমি কি শাস্তি দেব। শাস্তি? অসম্ভব বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতের মুঠো। আমরা এই নবাব মহলের সবাইকে অর্থের বিনিময়ে কিনে ফেলেছি। যদি আপনার ভাগ্যকে শুক্র শূন্য রাখতে চান তাহলে আমাদের অনুগতভাবে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে কারাকক্ষে। আমার বেতনভুক্ত কর্মচারী হই আমাকেই তোমরা বন্দি করতে চাও? এই কে আছিস? কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আজ আপনার ডাকে কেউ সাড়া দেবে না। প্রহরীকে এই মুহূর্তে পাঠিয়ে দাও। আদেশ করুন হুজুর। বেগম সাহেবাকে এই বন্দি করে কারাকক্ষে নিয়ে যাও। বেগম সাহেবাকে বন্দি করব আমি? যা বলছি তাই করো। বেশ, তাই করছি।
হাই খোদা, এই এই কি তুমি লিখেছিলে আমার ভাগ্যে? এই এই কি আমার পাওনা? যারা যারা আমার হুকুমের গোলাম ছিল, আজ কিনা তাদের হাতে আমাকে বন্দী হতে হয়েছে। ওগো খোদা মেহেরবান, তুমি তুমি এই শয়তানদেরকে ক্ষমা করো না, শাস্তি দাও খোদা, শাস্তি দাও। শাস্তি নিয়ে যাও প্রহরী, চলে আসুন বেগম সাহেব। কারাকক্ষে নিয়ে তার বুকের উপরে বিসমিল্লাহ পাঠ করবে, তা পা দিয়ে রাখবে, আর বসে বসে চলে আসুন বেগম সাহেবা। তাই চলো প্রহরী, তবে আমিও চলে যাচ্ছি। যাবার সময় এই শয়তানের দল একটি কথা বলে যাই, দিন যদি আসে তোদেরকে আমি চরম শিক্ষা দেব। জাফর আলী খাঁ, আমি বড় ক্লান্ত হয়ে গেছি জাফর আলী খাঁ। ঠিক আছে ওদের সাহেব, এই মুহূর্তে চলে যাই প্রাসাদে, গিয়ে আমরা বিশ্রাম গিয়ে করি। তাই চলো জাফর আলী খাঁ। ওদের সাহেব, আপনি হয়তো জানেন না, আপনার আড়ালে আমি যে সরলা মহে করেছি, আপনি যে পতিকে আমাকে দিয়েছিলেন, যদি যদি আপনার কথা আপনি না রাখেন, তাহলে সেই মসনদ থেকে টেনে হেলছে নামিয়ে তোমাকে আমি কুকুর দিয়ে ব্যাখ্যান করবো। তার নাম হবে আমার মির্জাফর আলী খাঁ। কাজল, ছেলেটি যে কোথায় গেল? দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল, তাকে এখনো স্কুলে ভর্তি করা একান্তই প্রয়োজন। কাজল, কাজল, বাবা, বাবা গো, আমাকে ডেকেছেন? এসো বাবা, আমার কাছে এসো বাবা। বাবা, তুমি এখন উপযুক্ত হয়েছ, তোমাকে যে লেখাপড়া করতে হবে বাবা। আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়ার শিক্ষা দিয়ে একটা উচ্চ শিক্ষিত মানুষ করে গড়ে তুলবো রে বাবা। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও মন চাই স্কুলে লেখাপড়া করতে। চলো বাবা, তোমাকে আজই আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। চলো চলো বাবা। স্কুলে ভর্তি করা হবে না, তোমরা চলে যাও। আমি তো শোনো খোকা, যত ইনয় বিনয় তুমি করো না কেন, তোমাকে আমি টাকা ছাড়া ভর্তি করতে পারবো না। বাবা কাজল, আমরা যে গরিব, আমরা টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার তোকে স্কুলে ভর্তি করবে না রে মানিক। কেন কেন বাবা? আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আমাদের কি লেখাপড়া করতে ইচ্ছে করে না? না, গরিবদের লেখাপড়া শেখার কোনো প্রয়োজন নেই। যাও মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও।
যাও এখান থেকে বেরিয়ে যাও। চলো দাঁড়াও চলো পিতা। দাঁড়াও তোমরা। স্যার, ওর স্কুলের বেতন ও ফিস আমি দিয়ে দেব, ওকে আপনি স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও তো ওরা মানুষ, ওদেরও তো লেখাপড়া করতে আমাদের মতো মন চায়। তুমি শুনে রাখো লেখা, গরিবদের লেখাপড়া নেই, কারণ প্রতি মাসে মাসে বেতন ও প্রাইভেটের টাকা জোগাড় করতে পারে না। ওর প্রাইভেটের বেতন ও খরচ প্রতি মাসে মাসে আমি দিয়ে যাব, আপনি ওকে স্কুলে ভর্তি করে নিন স্যার। এই নিন টাকা, তাকে স্কুলে ভর্তি করে নিন। তোমার নাম কি যুবক? আমার নাম কাজল, আর আমার পিতার নাম কদম আলী চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছ, আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো, আগামীকাল থেকে তুমি রীতিমতো স্কুলে আসবে। যাও, আজ তোমাদের সকলের ছুটি। স্যার ফুটবল খেলা লই। হ্যালো, এখন আমি হলাম এই রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত লোক উঠা বসা করে, কিন্তু আমার পথের কাটা ওই ইব্রাহিম ও শিশু কামাল যতক্ষণ পর্যন্ত আমি হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। একা একা কি ভাবছেন? ভাবছি অনেক কথা, জাফর আলী খা। অনেক কথা কি বলেন, আমার কাছে সব খুলে বলেন। আমার পথের খাটা এখনো পরিষ্কার করতে পারিনি জাফর আলী খা। ঠিক আছে, ঠিক আছে জাহাপনা, আমি আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনার আদেশ নিয়ে আমি এই মুহূর্তে উল্কার বেগের মতো চটে যাব। যেমন করে হোক শয়তান ইব্রাহিমকে আমি আপনার সামনে ধরে নিয়ে আসবো। আর যদি আমি না ধরে নিয়ে আসতে পারি তাহলে সে মির্জা পরালিকা আর কোনোদিন আপনার সামনে মুখ দেখাবে না, মুখ দেখাবে না। তাই যাও জাফর আলী খা, তাই যাও। যখন এই রূপনগরের মসনদ দখল করেছে, বেগম সাহেবাকে হত্যা করে বন্দি করেছে, তাই আমরা একটু আনন্দ করতে চাই। তুমি কি বলতে চাও জাফর আলী খা? আমি ভাইজি আর সুরাগণ নিয়ে একটু আনন্দ করতে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে জাফর আলী খা, তোমার কথাই আমি রাজি। এই কে আছিস? সোনার ভাইজি নিয়ে আস। জাফর আলী খা, বেগম সাহেবার কোনো সংবাদ পেয়েছ জাফর আলী খা? না না, আমি গুপ্তচর পেড়েছে, সে এখানে ঘুরে এসে সে আমাকে বলেছে সে শয়তান ইব্রাহিম কোথাও দেখা হয়েছে না। আমার মনে হয় বেগম সাহেবা তার সংবাদ জানে। ঠিক আছে, তাহলে আপনি আদেশ করলে এই মুহূর্তে আমি বেগম সাহেবাকে রাজদরবারে হাজির করতে পারি। এই কে আছিস? বেগম সাহেবাকে হাজির কর। এই নেন হুজুর, বেগম সাহেবাকে নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। বেগম সাহেবা, আপনাকে আমি জিজ্ঞাসা করেছি শিশু কামাল আর মনোহসত্ব ইব্রাহিম কোথায় আছে রুকিয়ে, তাহলে আপনি জানেন? আমি জানি না। তাহলে আপনি জানেন না? বললাম তো আমি কিছুই জানি না।
আশ্চর্য! আপনি জেনেও সেই সত্য কথাটা আপনি বলবেন না, তাহলে কিভাবে যে বলতে হয় তা আমার ভালো করে জানা আছে। উজির সাহেব, যা পড়ালেখা কি করে যে জানাতে হয়, কি করে যে বার করতে হয়, আমার সেই কৌশল ভালো করে জানা আছে। যা পড়ালেখা ঠিক আছে, এটা কি আমার বলে দিতে হবে? যা পড়ালেখা আপনি যদি আদেশ করলে আমাকে এই মুহূর্তে কিভাবে বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে। যা পড়ালেখা যাবো। বলুন, এখনো সময় আছে। আপনি যদি সত্য কথাটা বলেন তাহলে আপনি সব সম্মানে মুক্ত পাবেন, আর যদি না বলে দেন তাহলে আমার হাতের মুখ আপনার পৃষ্ঠে বসবে। বলুন। চেষ্টা করে দেখুন। আমি একটিবার বলেছি, আমি ওরা কোথায় আছে জানি না, জানি না, জানি না। তাহলে আপনি বলবেন না? না। ঠিক আছে, তাহলে এখনই বুঝতে পারবেন মিথ্যা কথা বলার সাত কতটুকু মিথ্যে। বল, শাহজাদা জামালকে কোথায় রোকে রেখেছ? বললাম তো আমি কিছুই জানি না। তোমরা মারতে মারতে আমাকে একেবারে মেরে ফেললো। পরশমণি চিনলে না রে, পরশমণি চিনলে না রে, পরশমণি চিনলে না রে। যার পরশে হই সোনা, সে কি দেখে আপন না। এই যার পরশে হই সোনা, সে কি দেখে আপন না। দুঃখের জ্বালায় জন্ম নিয়ে জন্মের কথা বলুন কি বলবেন? মারতে মারতে আমাকে একেবারে মেরে ফেলুন। এই জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। মারো তো, মারতো সরো। যতক্ষণ পর্যন্ত না বলছেন আমার হাতের চাবক পড়তে থাকবে। বলুন, বলুন, বলুন। যা পড়ালেখা আজ এখানে রেখে দাও। ঠিক আছে, আবার আগাদিন শুরু হবে। ঠিক আছে, নিয়ে যাও পরে। বেশ, আমি তাই করছি। চলে আসুন বেগম সাহেবা। যা পড়ালেখা বলুন। আমরা এখন ক্লান্ত, চলুন এখন বিশ্রাম ঠিক করা আছে। বলো বলো, তুমি খুদা বলো। ভিখিরি কি মানুষ নয়? তাদের মনে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? তাই যদি হবে তাহলে কেন তুমি আমাকে এই পৃথিবীতে গরিব করে পাঠিয়েছিলে? তুমি বলো খুদা, তুমি বলো। আরে কাজল, না, গরিবের প্রেমে ভালোবাসা নেই বাবা। আরে বাবা, আমরা যে গরিব, গরিব হয়ে বড় লোকদের সাথে মিশাটাই যে আমাদের অপরাধ রে বাবা। বাবা, আমি তোকে কতবার বারণ করেছি ওই রেখার সাথে মিশতে যাসনি, আমার কথাটা তুই শুনলি না। যদি আমার কথা তুই শুনতি, আজ তোকে পথে পথে আঘাত পেতে হতো না রে মানিক।
বুঝি, আমি সবই বুঝি পিতা। শুধু শুধু আমি এতটুকু বুঝি না, একই ক্ষুধার সৃষ্টি মানুষ কিভাবে দুই হয় বলো, তুমি বলো বাবা। যা বাবা, ঘরে যা, আর কোনোদিন ওই বড় লোকদের সাথে মিশতে যাসনি, তাহলে যে তোর অপরাধের জন্য আমাকেও শাস্তি ভোগ করতে না বাবা না, তুমি এতটুকু জেনে রেখো বাবা, তোমার জন্য এই কাজল হাসতে হাসতে জীবন দেবে, তবু আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমার গায়ে একটি কাঁটার আঁচড়ও লাগতে দেব না বাবা, একটি কাঁটার আঁচড়ও লাগতে দেব না বাবা। এখনো সব কিছু বুঝতে শিখেনি, আর যদি বুঝতো তাহলে তাহলে এত আঘাত পেত না, এত আঘাত পেত না।